সবাইকে আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে লেকচারটা দেখব সেটা হচ্ছে হায়ার ম্যাথসের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 অর্থাৎ কোনিক্স অধ্যায়টি। এবং আজকে আমি লেকচারার হিসেবে থাকবো ইশতিয়াক হোসাইন। আমি এখন বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আচ্ছা, তো চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু বেসিক কথা বলে নিই যে চ্যাপ্টারটা তোমরা কারা কারা করতে পারবা। লেকচারটা এখন যারা একদম জীবনও কোনিক্স করো নাই তারা কি করতে পারবা? হ্যাঁ, তারা করতে পারবা। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের লেকচারের মধ্যে আমরা হচ্ছে বোথ ইংলিশ ভার্সন অ্যান্ড বাংলা ভার্সন স্টুডেন্টদের জন্য চেষ্টা করবো যে কভার করতে। কারণ দেখা যায় যে হচ্ছে আমরা যখন ইউটিউবে সার্চ দিই তখন হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য পর্যাপ্ত লেকচার পাওয়া যায় না। আমি যখন হচ্ছে মানে খুঁজতাম ইংলিশ ভার্সন লেকচারগুলো, তখন দেখতাম যে হচ্ছে পর্যাপ্ত লেকচার নাই। তো আজকে চেষ্টা করবো, ম্যাথসের ক্ষেত্রে তো তেমন কোনো ডিফারেন্স নাই, ইংলিশ বাংলার মধ্যে জাস্ট কয়েকটা টার্ম জানলেই হয়। যে লাইক হচ্ছে কনিক্স, যেটা আমরা ইংলিশে বলি সেটা বাংলায় বলা হয় কনিক, ক দন্ত নয় রসিকার ক, এরকম আর কি। কয়েকটা টার্ম জানলে হয়তো তোমরা দুইটা ভার্সন স্টুডেন্টরাই করতে পারবা। তো আর হচ্ছে যারা একদম বেসিক থেকে শিখতে চাও তাদের জন্য হচ্ছে এই লেকচারটা, এবং যারা হচ্ছে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেল আছো তাদের জন্য লেকচারটা। তোমাদের আর লেকচারটা চেষ্টা করবো যে একটু মানে সেগমেন্ট বাই সেগমেন্ট করা। লাইক ধরো তোমাদের হচ্ছে এখানে আজকে লেকচারের মধ্যে জাস্ট কোনিক্সটা পড়াবো, কোনিক্স জিনিসটা কি, কোনিক্স রিলেটেড কি কি কোশ্চেন আসে। তারপর লেকচারে যাবো হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত, তারপর যাবো হচ্ছে উপবৃত্ত, তারপর যাবো হচ্ছে অধিবৃত্ত। এখন যাদের হচ্ছে ধরো পরাবৃত্ততে সমস্যা নেই, অধিবৃত্ত তার জন্য তো পুরো লেকচারটা দেখার দরকার নেই বা টেনে টেনে খুঁজে খুঁজে দেখার দরকার নাই, তাই সেগমেন্ট বাই সেগমেন্ট করে দিব। আচ্ছা, তো আমরা লেকচারের মধ্যে ফেরত আসি। তো আমাদের স্কুল কলেজে দেখছি যে টিচাররা, কলেজের বিন্দু বেসিক্যালি স্কুলে না, যে টিচাররা দেখছি যে হচ্ছে কোনিক্সটা পড়াচ্ছে। কোনিক্সের মধ্যে তিনটা পার্ট বলে, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে আমাদের উপবৃত্ত এবং একটা হচ্ছে অধিবৃত্ত। যেগুলোকে আমরা যদি ইংলিশে বলি, ইংরেজিতে বলা হয় হচ্ছে পরাবৃত্তকে বলা হয় প্যারাবোলা, PARABOLA। উপবৃত্তকে বলা হয় হচ্ছে ইলিপস, ELLIPSE। আর অধিবৃত্তকে বলা হয় হচ্ছে হাইপারবোলা। এখন হাইপারবোলা, আচ্ছা, এখন দেখছি যে টিচাররা পড়াচ্ছে যে প্যারাবোলা হয় এরকম এরকম একটা শেপ দিয়ে এরকম একটা জিনিস দিয়ে দেয়। তারপর ইলিপসের মধ্যে এরকম গোলটাকে একটু চ্যাপ্টা করে দেয়, আর এদিকে দুইটা কেটে দেয়, এখানে দুইটা দাগ দেয়। হাইপারবোলা বা অধিবৃত্তের মধ্যে দেখছি যে দুই দিকে দুইটা মুখ থাকে, মাঝখানে একটা দাগ, এরকম একটা জিনিস থাকে। তো এই জিনিসগুলো কি? এগুলো তো টিচাররা দেখে মানে দেখাচ্ছিল, আমরাও দেখছি, বাট বুঝি না দেখে তো এখানে আসছি। আচ্ছা, এই সবগুলা জিনিস নিয়ে না আজকে আমরা আলোচনা করবো, বাট তার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে এই কোনিক্সটা যেটা আছে, এই কোনিক্সটা আমরা পড়বো, টিচাররা পড়াচ্ছে, আমরা কেন পড়বো? এখন প্রশ্ন কেমন হয় এই জিনিসটা আমি কেন দিলাম, আমি এখনো চ্যাপ্টার শুরু করে নেই তার আগেই কোশ্চেন দিয়ে দিছি। জিনিসটা কেন? কারণ হচ্ছে আমরা যখন একটা জিনিস পড়তে যাই আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে কোশ্চেন করতে থাকে যে কেন জিনিসটা শিখবা। এখন তুমি যদি নাই জানো যে কোনিক্সটা তোমার কেন লাগবে, বা টিচারও পড়াচ্ছে তুমি পড়তেছো, হ্যাঁ আমি তো তোমাকে পড়াইতে পারবো যে এখানে এরকম থাকলে এটা আমাকে মানে কি বলে, এটাকে হচ্ছে প্যারাবোলা বলা হয়, এটা হচ্ছে কি উপকেন্দ্র বলা হয়, এখানে আমাদের হচ্ছে একটা লাইন থাকে, এটার একটা নাম আছে, এটা একটা নির্দিষ্ট নাম আছে। এই জিনিসগুলো পড়াচ্ছি, তুমি চুপচাপ বসে বসে দেখতেছো, বাট এগুলো যে তোমার ব্রেন যেগুলো নিজের মধ্যে ইনহেল করবে, কেন এগুলো নিজের মধ্যে ইনজেক্ট করবে, সেগুলোর আনসারটা তোমার ব্রেনকে দেওয়া লাগে। তো ওই জন্যই আর কি এই স্লাইডটা বেসিক্যালি, যে হচ্ছে কেন আমাদের প্রশ্নগুলো কেমন হয়। এখন প্রশ্নগুলো কেমন হওয়ার মধ্যে আমরা এই জিনিসটা ক্লিয়ার হব যে এই টাইপ থেকে কি কি টাইপের কোশ্চেন আসে। লাইক ধরো কোনিক্স থেকে তোমাকে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন। কিভাবে বুঝলাম এটা অধিবৃত্তের ইকুয়েশন, কেন উপবৃত্ত বা হচ্ছে পরবৃত্তের হইলো না, এগুলো তো শিখাবো লেকচারের মধ্যে, ওয়েট। আর অধিবৃত্তের ইকুয়েশনটা থেকে আমাদেরকে বলছে যে হচ্ছে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। উৎকেন্দ্রিকতা জিনিসটা কি, তার মানে আমাদেরকে উৎকেন্দ্রিকতা শিখা লাগবে। তারপর আমাদেরকে বলছে যে এই প্রথম যে ইকুয়েশনটা x² + 6x + 3y = 0, এই কোয়েশ্চেনটা থেকে আমাদের শীর্ষবিন্দু নির্ণয় করো, উপকেন্দ্র নির্ণয় করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? এটা কি আমাদের কোনো সরলরেখার ইকুয়েশন, বৃত্তের ইকুয়েশন, পরাবৃত্ত, উপবৃত্ত, নাকি অধিবৃত্তের ইকুয়েশন? এই জিনিসগুলো আমরা শিখবো, সব কিছুই হচ্ছে আজকে লেকচারের মধ্যে কভার করার চেষ্টা করব। তার মানে এই যে আমাদের দেখো শীর্ষবিন্দু চাইছে, উপকেন্দ্র চাইছে, উপকেন্দ্রিক লম্ব চাইছে, তার মানে এই জিনিসগুলো আমাদের শেখা লাগবে। সামনে যখন আমি বুঝাবো তখন তোমার মাথার মধ্যে এটা থাকবে যে হ্যাঁ এগুলো নিয়ে তো কোশ্চেন আসে। দেখো এটা কিন্তু বেশি রিসেন্ট কোশ্চেন নেই, বাট কোশ্চেনের প্যাটার্ন যেহেতু কাইন্ড অফ সেম থাকে দেখে সব মানে 18 সালে একটা কোশ্চেন এসে, বাট কোশ্চেনের প্যাটার্ন মানে ওভারঅল সেম থাকে। আর লাস্টে দেখো লাস্ট কোশ্চেনটা যে সমীকরণ নির্ণয় করো, মানে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। আগে কিন্তু সমীকরণ দেওয়া ছিল, বিভিন্ন জিনিসপাতি নির্ণয় করতে বলছে, এবার সমীকরণই আমাদেরকে নির্ণয় করতে বলেছে, যেখানে আমাদের উপকেন্দ্র দেওয়া ছিল, উৎকেন্দ্রিকতা দেওয়া ছিল, এবং হচ্ছে 2 নম্বর সমীকরণটা যার দিকাক্ষ। এখন বলছে যে এই যে সমীকরণটা মানে দেওয়া আছে 2 নম্বরে, সেই ইকুয়েশনটা কি? এটা হচ্ছে আমাদের যে যে উপবৃত্তটা নির্ণয় করব সেটা হচ্ছে দিকাক্ষ। দিকাক্ষ কি জানা লাগবে। এই ইকুয়েশনটা কিভাবে এটার দিকাক্ষ হয়, বা এটার দিকাক্ষ হলো সমীকরণটা কিভাবে নির্ণয় করতে পারি, প্রত্যেকটা জিনিস তারপরে আমাদের কাছে জানা লাগবে। আরেকটা কোশ্চেন দিছি, দেখো আরেকটা কোশ্চেনের মধ্যে এরকম এখানে একটা প্যারাবোলা দেওয়া আছে, এটা একটা উপবৃত্ত দেওয়া আছে, উপবৃত্তের মধ্যে এগুলো কি দেওয়া,
হাবিজাবি, এগুলো সব কিছুই শিখবো, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। এখানে দেখো ওই সেম ভাবে উৎকেন্দ্রিকতা চাইছে, এখানে হচ্ছে এস হচ্ছে উপকেন্দ্র, দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এস হচ্ছে উপকেন্দ্র দৃশ্যকল্প একের মধ্যে, এ হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, তারপর হচ্ছে পরাবৃত্তটি সমীকরণ নির্ণয় করো, ইজি। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা দেয়া আছে, এস হচ্ছে উপকেন্দ্র দেয়া আছে, এবং এম জেড এম প্রাইম এটা হচ্ছে নিয়ামক, নিয়ামক রেখা কি প্রত্যেকটা জিনিস তার মানে জানা লাগবে। তার মানে আমরা এতটুকু তো ক্লিয়ার যে আমাদের কোনিক্স চ্যাপ্টারটা পড়া লাগবে। আর আরেকটা জিনিস যদি বলতে চাই সেটা হচ্ছে যে এই কোনিক্স চ্যাপ্টারটা থেকে আমাদের দেখা যায় যে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম দুইটা সিকিউ চলে আসে। তার মানে তুমি যদি কোনিক্স অধ্যায়টা যদি ভালোভাবে শিখতে পারো, তার মানে তোমার পরীক্ষার মধ্যে মোটামুটি বলা যায় যে 20 মার্ক তুমি কনফার্ম থাকতে পারো। আচ্ছা, সব কিছু তো বুঝলাম যে কোনিক্স শিখা লাগবে, কোনিক্স কেন আসে, কোনিক্স কেন পড়বো, বা কোনিক্সের মধ্যে কি কি আছে, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, হ্যান ত্যান অনেক কিছুই তো আছে। বাট কোনিক্স জিনিসটা কি, কোনিক্স জিনিসটা কি এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের ফার্স্ট জানতে হবে কোনিক জিনিসটা আসছে কোত্থেকে। এটা আসছে আমাদের কোনক থেকে। কোনক কি? কোনক হচ্ছে আমাদের যে কোন আইসক্রিম খাই না আমরা, কোন আইসক্রিমের যে বিস্কুটটা থাকে, যে বিস্কুটটা মানে বিস্কুটটা যেটা যে শেপটা থাকে, এটাকে যখন সোজা করে দিই তখন একটা ওই কোন আইসক্রিমের জিনিসটা পাওয়া যায়, ওই শেপটাকে বলা হয় কোনক। আর সেই কোনকটা কোত্থেকে আসছে? সেই কোনকটা আসছে আমাদের হচ্ছে কোণ থেকে। এখন ভাইয়া কি ধরনের কোণ থেকে আসছে? কোনক মানে কোনক, তখন আমার স্পেলিং ভুল হইতে পারে, বাট একটু কনসিডারেবল ওয়েতে দেখো। আচ্ছা, কোনকটা আসছে কোণ থেকে, কোন ধরনের কোণ থেকে আসছে? একটা স্পেশাল টাইপ অফ কোণ থেকে আসে, সেটা হচ্ছে আমাদের সমকোণ। এখন সমকোণকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, সরি সমকোণ, এটাকে আমরা বলে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, বা যে অ্যাঙ্গেলটার মধ্যে একটা 90 ডিগ্রি থাকে সেটাকে বলা হয় হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, এখন সমকোণ যে আমাদের যে বলা হয়েছে যে সমকোণ থেকে কোণক আসে, আর কোণক থেকে আমাদের হচ্ছে কণিক আসে, তো সমকোণ থেকে আপনি কিভাবে কণিক পান এটা জানার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল একটা সমকোণিক একটা ত্রিভুজ নিতে হবে, মানে সমকোণ বিশিষ্ট একটা ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজটা যদি নেই, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যদি নেই, এবং এটার মধ্যে আমাদের ধরো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আসলে কোনটা লম্ব কোনটা ভূমি আমরা এটা কিন্তু স্পেসিফিকলি বলতে পারি না, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে থেটার উপর। এটা তো 90 ডিগ্রি ফর শিওর। এখন যদি তুমি এটাকে যদি থেটা ধরো, তাহলে দেখা হবে যে এই থেটার সাথে যে বাহুটা লেগে আছে সেটা হচ্ছে আমাদের ভূমি, আর বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব। আবার তুমি যদি এটাকে থেটা ধরো, তাহলে থিটার সাথে এই যে বাহুটা লেগে আছে সেটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, ভূমিকে বলি বেস, লম্বকে বলি পারপেন্ডিকুলার। আর এটা যেটা থাকে মানে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যেটা বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ, বা হচ্ছে কি আমাদের হাইপোটেনাস বলা হয় ইংলিশে। আচ্ছা, তার মানে বুঝলাম যে আমাদের হচ্ছে এই জিনিসপাতিগুলোকে কি কি বলা হয়, বাট আমাদের যে মানে রেলেভেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এখানে ধরলাম আমাদের এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি, আমরা ধরো এটাকে থিটা ধরে এখন কাজ করতেছি। আচ্ছা, লাভ কি, এত কিছু কেন নিলাম? এই সমকোণী ত্রিভুজটার এই লম্বটাকে আমি যদি ধরো ফিক্স ধরি, এটাকে যদি আমি একটা অক্ষ ধরে এই সমকোণী ত্রিভুজটাকে যদি আমি এইভাবে যদি এভাবে ঘোরাতে থাকি, ধরো আমাদের এরকম সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজটাকে এরকম একটা কমপ্লিট রাউন্ড দিয়ে যদি নিয়ে আসি, এরকম যদি একটা রাউন্ড দিয়ে নিয়ে আসি, তাহলে এই জিনিসটা ঘুরে যখন আবার ফেরত যাবে তখন কি এরকম একটা জিনিস তৈরি হবে, মানে এখানে এরকম একটা জিনিস আর মাঝখানে হচ্ছে এখানে একটা মানে কি বলে নিচে একটা আমাদের গোল শেপ তৈরি হবে, যেটাকে যে এখানে একটু হাবিজাবি দেখাচ্ছে, বা ডান সাইডে দেখো, ডান সাইডে দেখলে বুঝতে পারবা যে মানে এরকম একটা শেপ কি এটাকে গোল যদি ঘুরে তাহলে তৈরি হবে কিনা। হ্যাঁ, তৈরি হবে। আচ্ছা, আমি এখান থেকে আমাদের কোণক তো পেলাম, এখন কোণক থেকে আমি কণিকগুলো কিভাবে পেতে পারি? আচ্ছা, কণিকের মধ্যে সবসময় মনে রাখবা 5টা জিনিস থাকে, এখানে যদিও 4টা জিনিসের নাম লেখা আছে, বাট এখানে মনে রাখবা যে আমাদের কণিকের মধ্যে হচ্ছে 5টা জিনিস থাকে। সে 5টা জিনিস কি কি মুখে মুখে বলি, পরে কিভাবে আসছে সবগুলো বলতেছি। 5টা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের এক জোড়া সরল রেখা, অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন। দ্বিতীয়টা হচ্ছে সার্কেল, বা হচ্ছে আমরা বাংলায় বলি হচ্ছে বৃত্ত। তারপর হচ্ছে আমাদের এলিপস, বা হচ্ছে আমাদের উপবৃত্ত, উপবৃত্ত। আর পরেরটা হচ্ছে প্যারাবোলা, বা হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্ত। আর লাস্টেরটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত। আচ্ছা, বুঝলাম কোনটার বাংলা কি। এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে একটা কোণক পেলাম, কোণক থেকে এই কোণিকের 5টা ভাগ কিভাবে আসে। প্রথমত তুমি চিন্তা করো, তুমি যদি হচ্ছে কোথায় এখন তুমি যদি হচ্ছে এই যে আমাদের যে কোণকটা পেয়েছি, কোণকটাকে তুমি যদি ভূমির সমান্তরাল করে যদি কেটে ফেলো, এখানে ভূমির সমান্তরাল করে কেটে ফেললে দেখবা যে তুমি যখন এই নিচ থেকে দেখবা বা উপর থেকে দেখবা তখন এটাকে একটা বৃত্ত শেপ দেখা যাবে। এখন বলতে পারো যে ভাই এটাকে তো কোনোভাবে বৃত্ত লাগতেছে না,
লাগছে না, কারণ হচ্ছে আমরা এখন সাইড ভিউ থেকে দেখছি। তুমি যখন উপর থেকে বা নিচ থেকে জিনিসটা খেয়াল করবা তখন দেখবা যে এখানে একটা বৃত্তাকার একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝলাম যে ভূমির সমান্তরাল কাটে বৃত্ত পাই। তোমার এখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি এখন ভূমি সমান্তরাল তো কাটছি, আমি যে এই যে দুইটা বাহু আছে, দুইটা বাহুর যে কোনো একটা বাহু সমান্তরাল কাটবো। এই বাহুটা সমান্তরাল করে যদি এখানে কাটো, এখানে যদি এই বাহুটা সমান্তরাল করে যদি কাটো, তাহলে তুমি যে জিনিসটা পাবা তখন সেটা পাবো আমাদের হচ্ছে একটা পরাবৃত্ত। তার মানে আমরা বৃত্ত পেলাম, পরাবৃত্ত পেলাম। এখন যদি বলো যে ভাই আমি এই বাহু না, আমি এই যে বাহুটা আছে এই বাহু সমান্তরাল করে কাটবো, স্টিল ইউ উইল গেট আ প্যারাবোলা। লাইক ধরো তুমি যখন এই জিনিসটাকে এভাবে যখন চিন্তা করবা নিচ থেকে বা সাইড থেকে, তখন দেখবা যে সরি, এটা এরকম হবে না, এটা হবে হচ্ছে এতটুক। তাহলে দেখো এই যে এখানে একটা শেপ পাচ্ছি, এই যে একটা শেপ পাচ্ছি, এটা কি একটা পরাবৃত্ত শেপ হচ্ছে না? তার মানে তুমি এই যে যে কোনো একটা সাইড, এই দুইটা সাইডের যদি প্যারালাল করে বা হচ্ছে তুমি যদি সমান্তরাল করে যদি এই জিনিসটাকে কেটে ফেলো, তাহলে যেটা পাই সেটা হচ্ছে পরাবৃত্ত। আচ্ছা ভাই বুঝলাম, আপনি হচ্ছে ভূমি সমান্তরাল করে কাটছেন, এ বাহু সমান্তরাল করে কাটছেন। এখন আমি যদি মনে হয় যে আমি সমান্তরাল করে কাটাকাটির মধ্যে এখন আর নাই, আমি জাস্ট একটু বক্রভাবে কাটবো, তখন কি পাবো? আচ্ছা, আমি যদি এখন বক্রভাবে কাটি, ধরে এটা কিন্তু কোনো কিছু সমান্তরাল না, এ বাহুরও সমান্তরাল না, ভূমিরও সমান্তরাল না, জাস্ট র্যান্ডমলি আমি একটা বক্র করে একটা রেখা কেটে নিলাম, এখান থেকে ঠাস করে কেটে দিলাম, তাহলে কি পাবো? তখন পাবো যে আমাদের হচ্ছে যে শেপটা পাবো, তখন তুমি নিচ থেকে দেখবা যে একটা এলিপ্টিক্যাল শেপ বা হচ্ছে একটা এলিপস বা হচ্ছে একটা উপবৃত্ত তৈরি হয়ে গেছে এখানে। এই উপবৃত্তটা এখন তুমি যদি বড় মনে করো যে ভাই আচ্ছা আমি এভাবে না কেটে এভাবে কাটবো, তাও পাবা। বাট বি কেয়ারফুল যে তুমি কখনো কাটতে কাটতে এই যে আমাদের ওপেন এন্ডটা ক্রস করে ফেলতে পারবে না। ওপেন এন্ডটা যখনই ক্রস করে ফেলবা তখন কিন্তু আর এটা আমাদের কি বলে উপবৃত্ত থাকবে না, কারণ উপবৃত্ত যদি থাকতে হয়, এখন দেখো ওপেন এন্ডটা যদি ক্রস করে ফেলো তাহলে জিনিসটা কি এরকম একটা শেপ হবে না? তার মানে এখন উপবৃত্তের মধ্যে তো কখনো একটা সাইড ফাঁকা থাকে না, উপবৃত্তের মধ্যে আমাদের ফুলফিল থাকতে হয়। তার মানে আমাদের অবশ্যই কাটতে কাটতে কখনো হচ্ছে এই ওপেন এন্ডটা ক্রস করা যাবে না। তুমি ওপেন এন্ডের ভিতর থেকে যেভাবে মন চায় সেভাবে কাটো, তুমি হচ্ছে সবসময় একটা হচ্ছে ইলিপস বা উপবৃত্ত পাবা। আচ্ছা বুঝলাম, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত পেলাম। তাহলে আমরা অধিবৃত্তটা কিভাবে পাই? অধিবৃত্তটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হয়, এই যে আমাদের যে অক্ষরেখাটা আছে না, এই যে যেটাকে আমরা সমান, যেটাকে আমরা হচ্ছে অক্ষ ধরে ঘুরাইছিলাম পুরা ত্রিভুজটাকে ঘুরে আমাদের একটা কোণক পেয়েছিলাম, সেই এই অক্ষরেখাটার বরাবর তুমি যদি কেটে ফেলো, লাইক ধরো এখানে হচ্ছে অক্ষরেখা আছে, তুমি এটার সমান্তরাল করে যদি এখানে কেটে ফেলো বা এখানে কেটে ফেলো বা এখানে কেটে ফেলো, বাট এটার সমান্তরাল যদি করে কাটো এটার, তখন যেটা পাবা তখন হচ্ছে একটা হাইপারবোলা পাবা। প্রশ্ন হচ্ছে ভাই এটাকে তো আমাদের প্যারাবোলার মতো লাগতেছে, হাইপারবোলা কিভাবে হয়? আচ্ছা, হাইপারবোলা তখনই হয়, তোমাদের এখন এখানে হয়তো চিত্রের মধ্যে এক সাইডেড কোণক দেওয়া আছে, বাট আমরা যখন চিন্তা করি তখন আমরা হচ্ছে ডাবল সাইডেড কোণক নিয়ে কাজ করি। আচ্ছা, এটা হচ্ছে পেন দিয়ে কি এই যে দেখো, আমরা যদি এরকম একটা ডাবল সাইডেড কোণক নিই, যেটা হচ্ছে এরকম একটা কোণক, এটা নিচ থেকে আরেকটা কোণক তৈরি হয়ে গেছে এরকম। এই কোণকটার মধ্যে তুমি যদি ধরো এখানে তো মাঝখান বরাবর তো আমাদের অক্ষরেখাটা আছে, এই অক্ষরেখাটা সমান্তরাল করে যদি কাটি, তাহলে দেখো তো এদিকে একটা এরকম গোল পাচ্ছি, আবার এদিকে আরেকটা এরকম গোল পাচ্ছি না? এখন কি তোমাদের ওই যে চিত্রটা যে একটু আগে দেখলাম আমরা, ওইটি চিত্রের সাথে মিলতেছে? হ্যাঁ মিলতেছে। তার মানে আমাদের যে কোশ্চেন ছিল এদিকে কাটলে তো জাস্ট একটা মুখ পাই, তাহলে হাইপারবোলার আরেকটা মুখ গেল কই? ওইটা হচ্ছে আমাদের ডাবল সাইডেড কোণক নিলে চলে আসে। আচ্ছা ভাই সবই বুঝলাম যে হচ্ছে আমরা সমান্তরাল করে কাটলে এটা পাই, ওইটা সমান্তরাল করে কাটলে ওইটা পাই, মানে বক্রভাবে করে কাটলে উপবৃত্ত পাই, আবার যদি একদম ভূমি সমান্তরাল করে কাটি তাহলে হচ্ছে মানে কি বলে উপবৃত্ত পাই হচ্ছে বক্র করে কাটলে, আর ভূমি সমান্তরাল করে কাটলে হচ্ছে বৃত্ত পাই। সবই বুঝলাম, বাট আপনি যে বললেন একটা জিনিস যে 5টা পার্ট, আপনি তো 4টা পার্ট লিখছেন, আরেকটা পার্ট যেটা হচ্ছে সরল রেখা সেটা গেল কই? সেটা হচ্ছে তুমি এই দুইটা বাহুকে চিন্তা করো, কণিকের ক্ষেত্রে এখানে একটা বাহু, এখানে একটা বাহু যে তৈরি হচ্ছে, এই দুইটা বাহু হচ্ছে আমাদের দুইটা যেহেতু বাহু তৈরি হচ্ছে একটা কোণক থেকে, তাই এটাকে বলা হয় হচ্ছে এক জোড়া, এক জোড়া সরল রেখা বা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। বুঝতে পারছি? তার মানে এই যে আমাদের একটা কণিক কোত্থেকে আসছে, আমাদের একটা সমকোণিক মানে সমকোণী ত্রিভুজকে যে ঘুরালে একটা কোণক তৈরি হয়, কোণকে বিভিন্নভাবে কাটলে যে 5টা সেকশন পাই, সেই 5টা সেকশন হচ্ছে আমাদের কণিকের 5টা পার্ট। এতটুকু আই গেস ক্লিয়ার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা যদি নেক্সট পার্টটাতে যাই, নেক্সট পার্টটাতে আমরা যদি এবার, আমরা তো এখন অত অনেকক্ষণ চিত্র দিয়ে পড়লাম, এত কিছু তো আমাদের হচ্ছে মানে ফিল করার জন্য দরকার ছিল। এখন যদি আমরা এটা যদি মানে শাব্দিক অর্থে বা হচ্ছে লিটারাল অর্থে যদি পড়তে চাই, তাহলে হচ্ছে আমাদের যে বইয়ের মধ্যে একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটার সাথে মিলে একটু পড়তে হবে, এবং এটা একটু ইম্পর্টেন্ট বোঝার জন্য। সংজ্ঞাটাকে পড়ি তারপর বুঝাচ্ছি। আচ্ছা দেখো, সংজ্ঞার মধ্যে প্রথমে বলা আছে যে আমাদের সমতলের মধ্যে একটি নির্দিষ্ট বিন্দু নিতে হবে, যেটা হচ্ছে এই যে এটা, তারপর হচ্ছে একটি নির্দিষ্ট রেখা,
এই যেটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখাটা, এবং কোনো বিন্দুর, এখানে কোনো বিন্দুটা হবে একটা চলমান বিন্দু, অবশ্যই চলমান কথাটা লেখা নাই, এটা হচ্ছে কোনো চলমান বিন্দু, দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চার পথকে কণিক বলে। বুঝলাম না কিছুই, দূরত্বের অনুপাত কোত্থেকে আসছে, ধ্রুবক কেনই বা হবে, এটা সঞ্চার পথ জিনিসটা কি, এগুলোকে আমি আবার কণিকও বলতেছি, প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি। আচ্ছা দেখো, একটা একটা করে শুরু করি। নির্দিষ্ট বিন্দু নিলাম, নির্দিষ্ট বিন্দুর নামটা দিলাম হচ্ছে এস। এই নির্দিষ্ট বিন্দুটাই পরে দেখবো আমাদের হচ্ছে মানে কণিকার উপকেন্দ্র হয়ে যায়, কেন হয় এগুলো পরবর্তীতে শিখবো, জাস্ট নামটা দিলাম হচ্ছে এস। এস এর এখন স্থানাঙ্ক দেওয়ার দরকার নাই, আপাতত ধরে রাখো যে এই নির্দিষ্ট বিন্দুটার নাম হচ্ছে এক্স। আর এটা হচ্ছে একটা সমতল, ধর একটা সমতল আছে, সমতলের উপরে আমি একটা নির্দিষ্ট বিন্দু রেখেছি, তারপর আমাদেরকে যেটা নিতে হবে একটা নির্দিষ্ট রেখা, একটা নির্দিষ্ট রেখা নিলাম এখানে। আচ্ছা ভালো কথা, একটা নির্দিষ্ট রেখা নিলাম, তারপর হচ্ছে একটা চলমান বিন্দু। এখন বলছে যে এই নির্দিষ্ট রেখা থেকে এখানে ধরো একটা চলমান বিন্দু নিলাম, চলমান বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই মানে কি, এটা হচ্ছে ধরো এই স্থানাঙ্ক যদি একটা কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে চিন্তা করো, এটা এক্স বরাবর গিয়ে ডানে গিয়ে ওয়াই বরাবর উপর হচ্ছে, তাই এটার নাম হচ্ছে এক্স কমা ওয়াই হয়ে গেছে। আচ্ছা, এখন এই পি বিন্দুটার তুমি যদি এখানে পি নাম দিয়ে না দিয়ে যদি অন্য কোনো নামও দাও, এটার যদি এস নাম না দিয়ে অন্য কোনো নামও দাও, তোমার চিত্র সবই ঠিক থাকবে। বাট আমরা কনভেনশনালি যেটা ইউজ করি, আমরা হচ্ছে এসটা ইউজ করে মানে ইউজ করতে করতে অভ্যস্ত, এখানে পিটা ইউজ করতে করতে অভ্যস্ত, এখানে যে পয়েন্টে এখানে মিলবে সেখানে এম ইউজ করতে করতে অভ্যস্ত, টিচাররাও অভ্যস্ত, তোমার বইও অভ্যস্ত। তো তুমি যদি এখান থেকে বাইরে যাও তোমার ম্যাথ ভুল হবে না, বাট দেখতে একটু হচ্ছে কি বলে অপরিচিত লাগবে। বাট তাই আমরা চেষ্টা করবো যে আমাদের যেটা পরিচিত নামগুলো সেই নামগুলো ইউজ করার, অন্য নাম ইউজ করলে কোনো ভুল নাই, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো বলছে যে এই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং সরলরেখা থেকে দূরত্বের যে অনুপাত সেটা হচ্ছে আমাদের ধ্রুবক হবে। কিসের দূরত্ব? আমাদেরকে বলছে যে এই নির্দিষ্ট বিন্দুটা থেকে আমাদের চলমান বিন্দুর যে দূরত্ব, ধরো এটার দূরত্বটা পেলাম হচ্ছে এসপি, এবং এই সরল এই বিন্দু থেকে আমাদের এই চলমান বিন্দু থেকে এই সরল রেখা বা হচ্ছে নির্দিষ্ট রেখার যে দূরত্ব সেটাকে ধরলাম আমরা হচ্ছে গিয়ে, এখানে ধরো যদি এম পয়েন্ট ইন্টারসেক্ট করে, সরি জেড পয়েন্ট ইন্টারসেক্ট করে, আমরা ইউজুয়ালি জেড লিখি এখানে, জেড পয়েন্টও যদি ইন্টারসেক্ট করে, ওয়েট না না সরি এম পয়েন্ট ইন্টারসেক্ট করে, জেড হচ্ছে মাঝখানের এই পয়েন্টটাকে বলি, এখানে আমাদের এম পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তাহলে দেখো এই যে এসপিটা হচ্ছে আমাদের এই নির্দিষ্ট বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, আর পিএমটা হচ্ছে আমাদের সরল রেখা থেকে বা নির্দিষ্ট রেখা থেকে এই চলমান বিন্দুটার দূরত্ব। বলছে এই যে এসপি দূরত্ব আর পিএম দূরত্ব, এই দুইটার যে অনুপাত, অনুপাত মানে কি দুটার ভাগফল, তুমি যদি এ বাই বি করো এটাকে বলা হয় এ ইস টু বি, তাই তো? তার মানে যখন দুইটার অনুপাতের দুইটা দূরত্বের অনুপাত বলবে, তার মানে এই দূরত্ব ডিভাইডেড বাই এই দূরত্বকে বোঝাচ্ছে, তার মানে এসপি ডিভাইডেড বাই পিএম এটাকে বোঝাচ্ছে। বলছে যে এই দুইটা দূরত্বের যে অনুপাত মানে ভাগফল যেটা, সেটা সবসময় যদি একটি ধ্রুবক হয়, ধ্রুবক মানে কি কনস্ট্যান্ট, যদি একটা ধ্রুবক হয়, ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ই। কেন ই ধরলাম, কেন এ বি সি ডি মানে এফ জি এইচ ধরি নাই, প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি সামনে। যদি এটাকে ই ধরি এবং যদি ধ্রুবক হয় এবং এই বিন্দু বরাবর যে একটা সঞ্চার পথ হবে, সেই সঞ্চার পথটাকে আমরা কণিক বলি। এখানে অনেকগুলো জিনিস আমি বুঝাই নাই যে দূরত্বটা আমি পি থেকে এখানে সোজাসুজি কেন নিলাম, এখান থেকে এভাবে নিতে পারতাম, এখান থেকে এভাবেও নিতে পারতাম, কেন নেই নাই? না নেওয়ার কারণ হচ্ছে তুমি যখন একটা সরল রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব নাও, সব সময় এবং সব সময় তোমাদেরকে হচ্ছে এখানে লম্ব দূরত্বটাই নিতে হয়। তার মানে তুমি যদি ধরো এখানে যদি তোমার একটা পয়েন্ট দেওয়া থাকে, লাইক ধরো এরকম একটা পয়েন্ট দেওয়া আছে, তোমাকে বলো যে হচ্ছে তুমি এই বিন্দুটার উপর একটা দূরত্ব টানো, তুমি কখনো এখান থেকে সোজাসুজি একটা লাইন টেনে দিতে পারবা না। তোমাকে দূরত্ব নিতে হলে অবশ্যই এই বিন্দু থেকে এই রেখাটার উপর একটা, আচ্ছা লম্ব হয় নাই, তোমাকে হচ্ছে এখান থেকে এখানে এটার উপর একটা লম্ব টানতে হবে। এই লম্বটা যখন থাকবা তখন সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা হবে। তার মানে অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে এখানে লম্ব দূরত্বটা কাউন্ট করতে হবে। আচ্ছা বুঝলাম। তো এখানে এই জন্য আমরা হচ্ছে লম্ব দূরত্বটা নিয়েছি। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে যে একটা কথা আছে যে সঞ্চার পথ, এই যে সঞ্চার পথকে কণিক বলে। সঞ্চার পথ জিনিসটা কি চিন্তা করো, এই পি পয়েন্টটা যে আমি এখানে নিলাম, এটা তো এক্স ওয়াই, এটা তো কোনো নির্দিষ্ট পয়েন্ট না, আমি তো বলে দিই নেই 5,6 মানে এখানে 5 ঘর গিয়ে 6 ঘরে উঠবে, বলে দিই নেই তো, এটা একটা ভ্যারিয়েবল রাখছি আমি। তো আমি এই পয়েন্টটা আমি এখানেও নিতে পারতাম, এই পয়েন্টটা আমি এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, ধরো এখানেও নিতে পারতাম। বাট দেয়ার ইজ এ কন্ডিশন, আমি যে নেব এক এক জায়গায় যে নিচ্ছি, নিলেই তো হবে না। আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, এই বিন্দুটা যে এখানে বসালাম, এই বিন্দু থেকে আমাদের এস এর দূরত্ব, ধরো এই এস বিন্দুটা হচ্ছে এখানে, এই বিন্দু থেকে এস এর দূরত্ব এবং এটা থেকে এই সরলরেখার দূরত্বর যে রেশিওটা বা অনুপাতটা সেটা সমান কিনা।
মানে ধরো আমাদেরকে এটা ম্যান্ডেটরি না যে এটা আমাদের যতটুকু এটা ততটুকু হতে হবে, এটা কিন্তু কোথাও বলে নাই, বলছে যে আমাদেরকে এ দুইটার যে রেশিও এবং এ দুইটার রেশিও একই হইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের এখান থেকে এটার যে দূরত্ব এবং এখান থেকে এটার যে দূরত্ব, দুইটাকে যদি ভাগ করার পর এই দুইটার ভাগফলের সমান, মানে এই দুইটার ভাগফলের সমান হয়, তাহলে আমাদের এই পয়েন্টটা কাউন্টেবল। সেম গোজ ফর দিস পয়েন্ট। আমি যদি এই পয়েন্ট থেকে এস এর দূরত্ব ডিভাইডেড বাই এই সরলরেখার দূরত্ব করি, ভাগফল যদি এটা সমান হয়, যদি এখান থেকে এটার দূরত্ব করি, এখান থেকে এটার দূরত্ব করি, ভাগফল যদি সমান হয়, এখান থেকে এটার দূরত্ব করি, এখান থেকে এটার দূরত্ব করি, ভাগফল যদি সমান হয়, এবং এখান থেকে এটার দূরত্ব করি এবং এখান থেকে এটার দূরত্ব করি, ভাগফল যদি সমান হয়, তখন আমরা যেটা বলতে পারবো যে হচ্ছে এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের কাউন্টেবল পয়েন্ট, কারণ আমাদের শর্ত ছিল যে ভাগফল সেম হওয়া লাগবে, ধ্রুবক মানে কি প্রত্যেকটার জন্য সেম। তখন এই যে প্রত্যেকটা পয়েন্টকে যখন আমি হচ্ছে গিয়ে জয়েন করব, অন্য কালি দিয়ে দেখাই, প্রত্যেকটা পয়েন্টকে যখন আমি হচ্ছে এভাবে জয়েন করব, এই জয়েন করাটাকে বলা হয় সঞ্চার পথ। এই যে তুমি যখন প্রত্যেকটা পয়েন্ট যারা হচ্ছে আমাদের এই নিয়মটা মেনে চলতেছে যে আমাদের এই চলমান বিন্দু থেকে আমাদের এই সরল রেখার দূরত্ব এবং এটার দূরত্বের অনুপাতটা সবসময় হচ্ছে ধ্রুবক, সেই প্রত্যেকটা পয়েন্টকে যখন আমি জয়েন করে দিই সেটাকে বলা হয় সঞ্চার পথ। আর যে সঞ্চার পথটা এই কন্ডিশনটা মেনে চলে, এই যে এসপি ডিভাইডেড বাই পি এম ইকুয়ালস টু ই, এই সঞ্চার পথটাকেই বলা হয় হচ্ছে কণিক। বুঝতে পারছি? তার মানে আমাদের যে কণিকের যে সংজ্ঞাটা ছিল সেটা বোঝা শেষ। এখন যেটা বাকি ছিল, যেটাকে আমরা ই বললাম কেন, এটা কি বলার একটা কারণ হচ্ছে, এটা আমাদের যখন উৎকেন্দ্রিকতা পড়বো পরের চ্যাপ্টার, মানে পরের স্লাইডে, তখন আমরা দেখবো যে উৎকেন্দ্রিকতা হচ্ছে দুইটা রেশিওটাকে বলা হয়। এখন উৎকেন্দ্রিকতা বলি, কিন্তু এটা কি ই দিয়ে কেন এক্সপ্রেস করলাম, কারণ হচ্ছে উৎকেন্দ্রিকতার ইংলিশ হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি, এবং ইসেন্ট্রিসিটিকে আমরা শর্টকাটে হচ্ছে ই বলি, তাই ওই ইটা এখানে চলে আসছে। আচ্ছা, এবার একটু লেখাগুলো একটু শর্টকাটে পড়ে ফেলি। দেখো আমাদের চিত্রের মধ্যে পি ওয়াই পি কমা এক্স ওয়াই হচ্ছে যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের একটা কি বলে চলমান বিন্দু। এই যে চলমান বিন্দু, এস হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বিন্দু যেটার নাম আমি এস দিয়েছিলাম। তারপর হচ্ছে এম জেড এম প্রাইম। আচ্ছা, এখানে আমাদের একটা জায়গা হবে, জেড নাম হবে, এখানে আমাদের একটা নিচের পার্টটাকে আমরা তো আর এম বলতে পারি না, এই টপ এনটাকে আমরা বলি এম, নিচের এনটাকে তাহলে একটা উল্টা নাম দেওয়া লাগে, যেমন হচ্ছে এম প্রাইম। আমরা যেরকম উপরে থাকলে বলি ওয়াই, নিচে থাকলে বলি ওয়াই প্রাইম, ডানে থাকলে বলি এক্স, বামে থাকলে বলি হচ্ছে এক্স প্রাইম, এরকম আর কি। এরকম এম জেড এম প্রাইম, এটা আমাদেরকে হচ্ছে গিয়ে এই রেখাটার একটা নাম আছে, সেই রেখাটার নাম হচ্ছে আমাদের বলে নাই নাকি, হুম, এখানে বাংলায় বলে দিয়েছে নিয়ামক বা দ্বিকাক্ষ, যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় ডিরেক্ট্রিক্স। আর হচ্ছে এটা তো বুঝলাম এম জেড প্রাইম হচ্ছে নির্দিষ্ট রেখা, এটার নামটা হচ্ছে নিয়ামক বা দ্বিকাক্ষ বা হচ্ছে ডিরেক্ট্রিক্স ইংরেজিতে বলা হয়। আর এখানে আমাদের যেটা বলে দিয়েছে যে এটা এস, যেটা এসটার নাম হচ্ছে একটা ফোকাস বা উপকেন্দ্র বা ফোকাস, ওকে। তারপর হচ্ছে ধ্রুব অনুপাতটি, যেটা হচ্ছে ধ্রুব যে অনুপাতটা ছিল দুইটার ভাগফলের যে অনুপাত, সেটাকে আমরা ই বলি, সেটার নাম আমি বলছিলাম উৎকেন্দ্রিকতা বা উৎকেন্দ্রতা। এটাকে হচ্ছে উৎকেন্দ্রতা বলা হয়, এখানে এসপি কথাটা কাটা যাবে, যাকে এটা হচ্ছে ই দ্বারা সূচিত করা হয়। ই দ্বারা কেন সূচিত করা হয় আমি বলে দিছি, সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি থেকে ই আসছে, তার মানে যে দুইটার যেহেতু অনুপাত, তাই ই সমান সমান এসপি ডিভাইডেড বাই পিএম লেখা যায়। আচ্ছা, লাস্ট পয়েন্টটা বলছে যে নির্দিষ্ট সরলরেখাটিকে কণিকের নিয়ামক বা দ্বিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স বলা হয়, যাকে এম জেড এম প্রাইম দ্বারা সূচিত করা হয়। এগুলো হচ্ছে জাস্ট কণিকের বেসিক পরিচিতি। কোশ্চেন হচ্ছে ভাই আপনি তো এখানে মানে পরাবৃত্ত আঁকছেন, আপনি কেন বলতেছেন এটাকে কণিক, আমি কেন হচ্ছে অন্যান্য শেপগুলো আঁকেন নাই? হ্যাঁ, এই সেম নিয়মটা ফলো করে আমাদের উপবৃত্ত হয়, অধিবৃত্ত হয়, বৃত্ত হয়, প্রত্যেকটা জিনিস হয়। কণিকের যে পাঁচটা পার্টই এখান থেকে হয়। বাট পরাবৃত্তটা দিয়ে বোঝাতে সুবিধা দেখে আমি জাস্ট পরাবৃত্তটাই বুঝালাম। বাট বেসিক ধারণা যদি ক্লিয়ার থাকে, তুমি নিজে নিজে বাকিগুলো প্রুভ করতে পারবা। আচ্ছা, সবই তো বুঝলাম ভাই, আমাদের দুইটা রেশিওকে ও মানে কি বলে ই বলে, উৎকেন্দ্রিকতা বলে বা উৎকেন্দ্র ইসেন্ট্রিসিটি বলে, আপনি ই দিয়ে প্রকাশ করলেন। বাট এই জিনিসটা কি, এই উৎকেন্দ্রিকতা জিনিসটা কি, এটা যদি বুঝতে চাই, তো আমাদেরকে দেখতে হবে যে উৎকেন্দ্রিকতা মানেটা কি আসলে। উৎকেন্দ্রিকতাকে তুমি একদম যদি সিম্পলি বুঝতে চাও, উৎকেন্দ্রিকতাকে বলা হয় হচ্ছে ছড়িয়ে পড়ার প্রবণতা। কি ছড়িয়ে পড়ার প্রবণতা? ইসেন্ট্রিসিটি থেকে যে বুঝলাম যে উৎকেন্দ্রিকতার ই আসছে, এটা ছড়িয়ে পড়ার প্রবণতা বললেন, বাট কি ছড়িয়ে পড়ার প্রবণতা? আমাদের এটা হচ্ছে আমাদের যে কনিক্সটা যখন আঁকি, ধরো এখানে আমাদের হচ্ছে একটা সরলরেখা থাকে, এখানে আমাদের একটা নির্দিষ্ট বিন্দু থাকে, নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে এরকম ঘুরতে 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 এখানে আমাদের একটা রেখা তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই যে আমাদের যে জিনিসটা তৈরি হয়, এটা আমাদেরকে কণিক বলা হয়। এখন কণিকের ই বলতে কি বোঝাচ্ছে? ধরো তোমার ইর ভ্যালু যদি হচ্ছে 1 হয়, এটাকে ধরে নিলাম আমাদের হচ্ছে একটা আদর্শ ভ্যালু, যেটা হচ্ছে এখানে আছে। তার মানে ইর থেকে যেটা কম হবে সেটা কি? তখন দেখা যাবে যে আমাদের শেপটা আরো ভিতরের দিকে ঢুকে গেছে।
তখন কণিকের শেপটা হচ্ছে একটু ভিতরে ইনওয়ার্ড হয়ে গেছে, ইনওয়ার্ড হয়ে গেছে ভিতরে শেপটা, তখন এটার ভ্যালু হবে E<1। যখন E>1 হয় তখন দেখবা যে এটা একটু হা করে ফেলছে, হাটা আরও বড় করে ফেলছে, তখন সেটা হয়ে যাবে আমাদের হচ্ছে অধিবৃত্ত। কিভাবে হয় বলতেছি। তার মানে আমাদের যখন একদম আদর্শ অবস্থায় ছিল যে E=1, তখন আমাদের ছিল হচ্ছে, যেটা বলি সেটা হচ্ছে আমাদের পরাবৃত্ত হয়, মানে তুমি যখন এই শেপটাকে খেয়াল করবো ভালোভাবে, এটা হচ্ছে পরাবৃত্তের শেপ। যখন একের থেকে ছোট হয়, দেখো মুখটা একটু ছোট হয়ে গেছে না, কম ছড়িয়ে পড়ছে না, তার মানে আমাদের যে বলছিলাম যে ছড়িয়ে পড়ার প্রবণতা, জিনিসটা মিলছে, হ্যাঁ মিলছে। যখন তোমার ইর মান কমতেছে তখন ছড়িয়ে পড়ার প্রবণতাও কমতেছে, তার মানে এটা আস্তে আস্তে ভিতরের দিকে আসা শুরু করেছে। ভিতরের দিকে আস্তে আস্তে দেখা যায় একটা টাইমে এটা এরকম মিলে 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 এরকম একটা উপবৃত্ত তৈরি করে ফেলে। তারপর যখন একটু খুলে তখন এটা হচ্ছে পরাবৃত্তের শেপ নেয়, যখন আরেকটু বেশি খুলে তখন এটা এদিকে চলে যায়, আর একটু বেশি দূরে চলে যায়, সেটা হচ্ছে আমাদের অধিবৃত্ত বা হাইপারবোলার শেপ নেয়। বুঝলাম যে ভাই E=1 হলে এত, E= আমাদের 1-এর থেকে কম। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন আছে, 1-এর থেকে কম হবে ঠিক আছে, বাট 0 হওয়া যাবে না, 0 থেকে বড় থাকতে হবে, তখন হচ্ছে আমাদের উপবৃত্ত হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে 0 হয়ে গেলে কি হয়? আপনি যে বললেন যে 0 থেকে বড়, 1-এর থেকে ছোট, কেন 0 হলে সমস্যা কি? হোয়াট ইফ E=0? 0 হয়ে গেলে কি হবে? গেস করতে পারতেছো? 0 হয়ে গেলে আমাদের এখানে একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। কেন? সংজ্ঞা থেকে আসি, একে বলা হয় আমাদের ছড়িয়ে পড়ার প্রবণতা। আচ্ছা, এখানে খেয়াল করো, আমাদের যখন বৃত্তটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে মানে সাপেক্ষে তো আমরা আঁকি, এরকম জিনিসটা গোল গোল যেতে থাকে, আমাদের পরাবৃত্ত যেরকম একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে ছড়িয়ে পড়তে থাকে, বৃত্তর ক্ষেত্রেও যেতে থাকে, বাট স্যাডলি ও ছড়িয়ে যেতে পারে না কখনো। দেখো তুমি যখন একটা বৃত্ত আঁকো, প্রপারলি হয় না এই বৃত্তটা, বৃত্তটা যখন তুমি আঁকো তখন দেখো আমাদের এই যে নির্দিষ্ট যে বিন্দুটা, এখান থেকে আমাদের এটার যে এখানকার যে দূরত্ব, এখান থেকে এখানকার যে দূরত্ব, বা এখানে বা এখানে, কোনো দূরত্বটা কি বেশি নাকি কম? কোনোটা বেশিও না, কমও না, প্রত্যেকটা দূরত্ব হচ্ছে এখানে সমান। তার মানে আমাদের বৃত্তের ক্ষেত্রে আমাদের যে ছড়িয়ে পড়ার প্রবণতা ছিল, আমাদের ছড়িয়ে পড়া মানে কি বড় হয়ে যাবে। তুমি দেখো, তুমি যদি একটা অধিবৃত্তের কথা চিন্তা করো, এখানে সেন্টার থেকে এতটুকুর যে দূরত্ব আর এতটুকুর দূরত্ব কিন্তু সেম না, এদিকে নিশ্চয়ই বেশি দূরত্ব, এদিকে নিশ্চয়ই কম দূরত্ব, বাট বৃত্তের ক্ষেত্রে কি এটা হয়? হয় না তো। তাহলে আমরা কি বলতে পারি যে এটা কোনো ছড়িয়ে পড়ার প্রবণতা আছে? কারণ এটা তো এখান থেকে যাচ্ছে যাচ্ছে, কখনো এটা বেশিও হতে পারতেছে না, এটা কখনো এরকম বেশিও যাচ্ছে না, আবার কখনো কমও হয়ে যাচ্ছে না, একটা নির্দিষ্ট পথ বরাবর থাকছে। তার মানে জিরোর ভ্যালু বা জিরোর কি কোনো ছড়িয়ে পড়ার প্রবণতা আছে? মানে স্যার বৃত্তের কোনো ছড়িয়ে পড়ার প্রবণতা আছে? নাই তো। তার মানে ছড়িয়ে পড়া যখন কোনো প্রবণতা থাকে তখন ইর কোনো মান থাকে না, আর ইর যখন কোনো মান থাকে না তখন ইর মান হয়ে যায় 0। বুঝছি? আচ্ছা, বুঝছি। তাহলে আপনি আমাকে বৃত্তেরটা বললেন, অধিবৃত্তেরটা বললেন, পরাবৃত্তেরটা বললেন, উপবৃত্তেরটা বললেন। সরল রেখাটা কি হয়? সরল রেখাটাকে তুমি এই দিয়ে এক্সপ্রেস করতে পারো। সরল রেখাটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি, সরল রেখার ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা হচ্ছে আমাদের ইনফিনিটি। কেন ইনফিনিটি? কারণ এটা ছড়িয়ে পড়তে পড়তে, এটা যখন ধরো, যখন যে একের থেকে কম ছিল তখন ছিল উপবৃত্ত, একের সমান হয়ে গেছে তখন হয়ে গেছে আমাদের পরাবৃত্ত, একের থেকে বড় হয়েছে তখন আমাদের হচ্ছে অধিবৃত্ত। বাট একের থেকে যখন এত পরিমাণে বড় হয় যে ছড়াতে 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 এটা একটা সময় এদিক বরাবর সোজা চলে যায়, এদিক বরাবর সোজা চলে যায়, তখন যেটা হয় তখন আমাদের একটা সরল রেখা তৈরি হয়ে যায়। মানে আমাদের ম্যাক্সিমাম যখন ছড়িয়ে পড়ে, ম্যাক্সিমাম ছড়ানোটাকে আমরা ধরে নিই ইনফিনিটি অ্যামাউন্টে ছড়িয়ে পড়ছে, তখন আমাদের জিনিসটার মানে সোজা হতে হতে আর মানে যখন আর কোনো মানে ছড়ানোর আর কোনো লিমিট থাকে না, তখন এটা আমাদের একটা সরল রেখা তৈরি হয়ে যায়। প্রশ্ন হচ্ছে যে ভাই এটা তো ছড়াতে ছড়াতে পিছনে চলে আসতে পারতো এদিকে, না। তখন আবার যদি চিন্তা করো, তখন আবার এইটা আরেকটা যদি নির্দিষ্ট বিন্দু যদি এটা সাপেক্ষে চিন্তা করো, তখন দেখবে যে এটা আবার একটা অধিবৃত্ত হয়ে গেছে। আর যদি বেঁকে যায় তাহলে এখানে একটা পরাবৃত্ত, আর বেঁকে গেলে এখানে একটা উপবৃত্ত। তার মানে কখনো এটা সোজা হতে হতে পিছনের দিকে চলে আসবে না, সোজা হওয়াটা হচ্ছে ওর ম্যাক্সিমাম লিমিট, আর ম্যাক্সিমাম যেহেতু লিমিটে পৌঁছে গেছে তাই এখানে ইর ভ্যালু হচ্ছে মানে কি বলে ম্যাক্সিমাম বা হচ্ছে ইনফিনিটি। তাহলে এমসিকিউতে যদি আসে পরাবৃত্তের ক্ষেত্রে এই ভ্যালু কত? 1, অধিবৃত্তের ক্ষেত্রে একের থেকে বড়, উপবৃত্তের ক্ষেত্রে একের থেকে ছোট বাট 0 থেকে বড়, বৃত্তের ক্ষেত্রে 0, সরলরেখার ক্ষেত্রে ইর ভ্যালু হচ্ছে অসীম বা ইনফিনিটি। সবকিছুই বুঝলাম, এখন হচ্ছে আমাদের একটু কোশ্চেন সলভিং টাইপের জিনিসপাতিতে আসা যাক। আচ্ছা, কোশ্চেন সলভিং যদি করতে চাই, আমাদেরকে কোশ্চেনটা কণিক থেকে মূলত করা হয় হচ্ছে যে একটা সমীকরণ দিয়ে দেয়, সমীকরণ থেকে বলে এটা কি ধরনের কণিক, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত নাকি সরলরেখা, নির্ণয় করে দেখাও।
তখন আমাদেরকে যেটা দেখতে হয়, আমাদেরকে এটা হচ্ছে আমাদের কণিকের যে সাধারণ সমীকরণ সেটার সাথে তুলনা করতে হয়। কণিকের সাধারণ সমীকরণের মধ্যে দেখো ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এত বড় সমীকরণ কি বললেন ভাই? আমরা কি চ্যাপ্টার 3-তে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3-তে কি আমরা স্ট্রেট লাইন পড়েছিলাম? হ্যাঁ পড়েছি। আমরা কি হচ্ছে চ্যাপ্টার 4-এর মধ্যে সার্কেল পড়েছি বা বৃত্ত পড়েছি? হ্যাঁ পড়েছি। এখন যদি ওগুলো পড়ে থাকি বা নাও পড়ে থাকি, ওদের ক্ষেত্রে জেনে রাখো যে বৃত্তের ক্ষেত্রে সমীকরণটা থাকে হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। মানে এই জিনিসটা থাকে না, বাকি সব কিছু হচ্ছে কণিকের সাধারণ সমীকরণের সাথে সিমিলার। স্ট্রেট লাইনের ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন তৈরি হয়ে যায়। আচ্ছা, তখন যেটা হয় স্ট্রেট লাইনের ক্ষেত্রে আবার এই তিনটা জিনিস থাকে না, জাস্ট এই তিনটা জিনিস থাকে, 2a মানে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, এই জিনিসগুলো তার মানে যেহেতু এই সমীকরণের কোনো পার্ট, তার মানে আমরা অবশ্যই বলতে পারি এগুলো হচ্ছে কণিকের পার্ট, যেটা একটু আগে আমরা দেখে আসছি। আচ্ছা, সমীকরণ দিয়ে প্রমাণ হলো, ভালো কথা। এখন আমরা যদি এই জিনিসটা যদি প্রমাণ করতে চাই, তখন আমাদেরকে বলতে হয় যে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা কি একটা বৃত্তের সমীকরণ নাকি অন্য কিছু সমীকরণ। এটা নির্ণয় করার জন্য আমাদেরকে হেল্প নিতে হয় ডেল নামে একটা জিনিসের। ডেলটা কি? ডেলটা হচ্ছে আমাদের এই নির্ণয় করার জন্য আমাদেরকে হেল্প করবে, একটা নির্ণায়ক। ডেলের মানটাও আমাদেরকে মুখস্থ করে রাখা লাগে। ডেলের মানটা হচ্ছে আমাদের শর্টকাটে যদি মানে সুন্দরভাবে যদি মনে রাখতে চাও, এটা হচ্ছে কোনাকুনিভাবে এ লিখবা, এ বি সি। এবিসি কোত্থেকে আসছে? এ ছিল আমাদের হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ারের সহগ, সি হচ্ছে আমাদের ধ্রুবপদ। এখান থেকে এবিসিটা আসছে। আচ্ছা, এগুলো মুছে দিই, নাহলে মনে পাবে স্কোয়ার। ওকে ওকে, হুম, দেখো এবিসিটা কোনাকুনি লিখবা, এটা পুরো মানে আরেকটা দাগ দিবা, তারপর যেটা করবা বিএফ, বিএফ বিগ ফ্যান, তারপর এফ এর উপরে লিখবা জি, মানে জিএফ দিয়ে মনে রাখবা গ্র্যান্ডফাদার, এখানেও জিএফ দিয়ে মনে রাখবা গ্র্যান্ডফাদার। এখানে একটা এইচ বসিয়ে দিবা, এখানে একটা এইচ বসিয়ে দিবা। বুঝছি? লেখাটা কিন্তু খুবই সহজ। এবিসি কোনাকুনি, বিএফ বিএফ, এফ এর উপরে জি, জিএফ জিএফ, বাকি দুইটা জায়গা ফাঁকা থাকে, দুইটা জায়গার মধ্যে দুইটা এইচ বসে দিবা। তাহলে দেখো জি থেকে আসলো, জি আসছে হচ্ছে আমাদের এই যে 2gx আছে না, এই এক্স এর সহগ থেকে আসছে জি। এফটা আসছে থেকে এই ওয়াই এর সহগ থেকে আসছে। এইচটা থেকে আসছে? এক্স ওয়াই সহগ থেকে আসছে। এটা থেকে আসছে? এক্স স্কোয়ারের সহগ থেকে আসছে। বিটা আসছে ওয়াই স্কোয়ারের সহগ থেকে, এবং সিটা তো আমাদের ধ্রুবপদ। প্রত্যেকটা জিনিস বললাম। এই প্রত্যেকটা সহগকে তুমি যখন এরকম একটা নির্ণায়ক ফর্ম দিবা বা ডিটারমিনেন্ট ফর্ম দিবা, তোমাদের হয়তো ফার্স্ট পেপার চ্যাপ্টার কত জানো, ম্যাট্রিক্সের চ্যাপ্টারের জন্য পড়ানো হয়েছে, আই গেস ওইখান থেকে হচ্ছে ডিটারমিনেন্টটা ক্লিয়ার থাকার কথা। আচ্ছা, এই জিনিসগুলো যখন তুমি বসাবা, তখন হচ্ছে ডেলের একটা মান পাবা। ওই ডেলের মানটা দিয়ে আমরা সবকিছু নির্ণয় করবো, যে আসলে ডেলের মানটার উপর ভিত্তি করে আমরা আনসারটা দিব, যে আচ্ছা এটা কি আমাদের কোনো সরল রেখা, নাকি হচ্ছে কোনো বৃত্ত, নাকি পরাবৃত্ত, নাকি এলিপস, নাকি হাইপারবোলা। এই জিনিসগুলো আসবো এখান থেকে। কিভাবে আসবো? যদি ডেলের মানটা যদি কখনো 0 হয়ে যায় ওই নির্ণায়কের মানটা, তখন বলতে হবে যে এই জিনিসটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন বা হচ্ছে সরল রেখা। যদি আমাদের ডেলের মানটা ধরো 0 হলো না, 0 হলো তো সোজাসুজি বলে দিবে স্ট্রেট লাইন, বাট ধরো 0 হয় নাই, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের অন্যান্য ডিটারমাইনিং ফ্যাক্টর নিয়ে আসা লাগে। যেমন হচ্ছে ডেলের ভ্যালু যদি 0 না হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটো হচ্ছে সমান, কিন্তু 0 না। এখন যদি দুইটা যদি 0 হয়, তাও তো আমরা দুটাকে সমান বলতে পারি। 0 মানে কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, তাহলে হবে না। সমান হতে হবে, বাট 0 হওয়া যাবে না। তার মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ যদি সমান হয় এবং নন 0 হয়, তারপর এবং এইচ এর যে ভ্যালুটা, এটা যদি 0 হয়, এইচ এর ভ্যালু 0 হওয়া মানে কি? এইচ এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এই পুরো টার্মটাই কি আর থাকবে? থাকবে না তো। তার মানে এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম যদি না থাকে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সেম থাকে, তাহলে যে জিনিসটা হবে সেটাকে আমরা বলতে পারবো একটা বৃত্ত। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড কেস, ধরো ডেল 0 হলো না। ডেল 0 না হওয়ার প্রথম কেস তো বললাম, এখন ডেল 0 হলো না, আবার এ আর বিও সমান না, একটা দেখতেছি এরকম, আরেকটা দেখতেছি আরেক রকম। এ আর বি ধরো 3, আরেকটা হচ্ছে 5, এরকম ফর এক্সাম্পল। যদি এরকম আলাদা হয়, তখন আমরা কি করব? আমরা তো সেম হলে বলে ফেলছি সার্কেল, ডেল 0 হলে বলে ফেলছি স্ট্রেট লাইন। বাট যদি সেম না হয়, তখন আমাদেরকে অন্য আরেকটা ডিটারমাইনিং ফ্যাক্টরে যেতে হয়, সেটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এবি। দেখো তিনটার মধ্যেই কিন্তু এইচ স্কোয়ার মাইনাস এবি আছে। এইচ স্কোয়ার মাইনাস এবি ভ্যালুটা, এইচ স্কোয়ার মাইনাস এবি মানে কি? এইচ নেব হচ্ছে এখান থেকে, এই এক্স ওয়াই সাথে ধরো লেখা আছে আমাদের হচ্ছে 6xy, তখন এইচ এর মান কত? এইচ এর মান কিন্তু 6 না, কারণ দেখো এটা কিন্তু 2h এর মান। তো এটা যদি 2h এর মান যদি হয় 6, তাহলে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে তখন 3। এই দুইটা জাস্ট এই 6 সাথে ভাগ করে দিবা, তখন ওইখান থেকে আর কি এইচ পাবা। ওই এইচ এর মানটাকে স্কোয়ার করবা, ওইখান থেকে মাইনাস কি করবো? এক্স স্কোয়ারের সহগটা ইন্টু ওয়াই স্কোয়ারের যে সহগটা, এইচ স্কোয়ার মাইনাস এবি,
এই জিনিসটা করে সহগ টহগ তো সব দেওয়াই থাকবে, এগুলো দিয়ে তুমি হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এর ভ্যালুটা বের করবা। এটা যদি মনে করো যে 0 চলে আসছে, তখন তুমি মানে কনক্লুশন দিয়ে দেবে এটা হচ্ছে একটা প্যারাবোলা বা পরাবৃত্ত, বুঝছি? আচ্ছা, তারপর ধরো তোমার 0 আসে নাই, মাইনাস সামথিং আসছে। 0 থেকে কম হওয়া মানে কি? মাইনাস। তো 0 থেকে তো কম তো আর মাইনাস বাদে আর কিছু হয় না। তো 0 থেকে কম আসছে মানে মাইনাস একটা ভ্যালু আসছে, নেগেটিভ একটা ভ্যালু আসছে, তখন তুমি এটাকে ঘোষণা দিয়ে দেবে এটা হচ্ছে আমাদের ইলিপস বা উপবৃত্ত। আর এইচ স্কোয়ার মাইনাস এবি এটা ভ্যালুটা তোমাদের একটা পজিটিভ ভ্যালু আসছে মানে 0 থেকে বড়, তখন এটাকে ঘোষণা দিয়ে দেবা এটা হচ্ছে আমাদের হাইপারবোলা অতিবৃত্ত। ঝামেলা তো অনেক ভাই, একটা সমীকরণ দেওয়া ছিল এমসিকিউর মধ্যে, আমি এত কিছু করব। প্রথমে আমি একটা নির্ণায়কের মান নির্ণয় করবো, প্রথম নির্ণায়কের যে এ কোনটা বি কোনটা, আমাদের যে জির মানের সময় যে আমাদের এক্স এর সহগ যদি 5 দেওয়া থাকে, 5 কে 2 দিয়ে ভাগ করুন না, জির ভ্যালু পাবো, কারণ শুধু 5 বসা দিলে তো এটা 2 জি এর মান, ফর্মুলার মধ্যে তো চাইছে জি এর মান। এত ঝামেলা করে আমি নির্ণায়ক নির্ণয় করব। আচ্ছা, নির্ণায়ক নির্ণয় করার পর যদি দেখি যে 0 হয় নাই, তাহলে তো আরেক ঝামেলা। 0 হলে ডিরেক্টলি বলে দিতাম স্ট্রেট লাইন বা সরল রেখা। এখন যদি 0 না হয়, তাহলে তো আবার আরো এত ঝামেলা করে আমি একটা এমসিকিউর জন্য তো তাহলে আমি একটা সিকিউই করতে পারি। আচ্ছা, এটা ছিল আমাদের কনভেনশনাল রুল, বাট এমসিকিউতে আসলে তো এত সময় নিয়ে এত কাজ করা যায় না। তখন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমরা একটু শর্টকাট টেকনিক শিখবো। সেটা হচ্ছে শর্টকাটটা তখনই তুমি অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার এখানে যদি কোনো এক্স ওয়াই যুক্ত পদ না থাকে। এক্স ওয়াই যুক্ত পদ থাকলে তুমি কট কট না মানে হচ্ছে আগের নিয়মটা দিয়ে করতে হবে। আচ্ছা, যদি এক্স ওয়াই যুক্ত পদ না থাকে, শুধুমাত্র সেই জিনিসটার জন্য শর্টকাটটা। এক্স ওয়াই যুক্ত পদ নাই মানে কি? এক্স ওয়াই যুক্ত পদ নাই মানে হচ্ছে আমাদের এখানে এই যে এ টার্মটা নেই, এই টার্মটা পুরো নাই। আমাদের ইকুয়েশনটা দেওয়া থাকবে এটা বাদে, এটা বাদে বাকি জিনিসটা বাদে নিয়ে আমাদের ইকুয়েশনটা দেওয়া থাকবে। আচ্ছা, ধর এক্স ওয়াই যুক্ত পদ নাই, তখন তুমি কিসের দিকে তাকাবা? তোমার কিন্তু এখন ডেল টেল কিছু নির্ণয় করা লাগবে না, তুমি এখন শর্টকাটে আসো। তখন তুমি এক্স স্কোয়ারের যে সহগটা এটার দিকে তাকাবা। এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান সমান হয়, তাহলে তুমি এটাকে বলে দিবা একটা এমসিকিউর মধ্যে যেখানে বৃত্ত অপশন থাকবে বৃত্ত অপশনে টিক দিয়ে দিবা। ইজি। তারপরে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হলো না। সমান না হলে তুমি দেখবা যে তাদের সাইন কি ইকুয়াল কিনা। ধরো একটা হচ্ছে কি 9 আর একটা হচ্ছে আমাদের 5, দুইটাই তো প্লাস, এটার আগেও প্লাস এটার আগেও প্লাস। এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ারের সহগ। দুইটা যেহেতু সেম সাইন মানে দুইটার আগে হয়তো প্লাস থাকবে, হয়তো দুইটার আগে মাইনাস থাকবে। এরকম যদি সেম সাইন থাকে এবং তারা যদি আনইকুয়াল থাকে, ইকুয়াল থাকলে তো আমাদের বৃত্ত হয়ে যেত। ধরো আনইকুয়াল এবং সেম সাইন আছে, তখন তুমি এটাকে বলবা হচ্ছে ইলিপস বা উপবৃত্ত। ইলিপসের মধ্যে টিক দিয়ে দিবা। এখানে কিন্তু আমাদের কোনো ডেল টেল কিচ্ছু নির্ণয় করতেছি না। তারপর এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ ধরো আমাদের সেম সাইন না, অপোজিট সাইন। একটা হচ্ছে কি 9 আর একটা হচ্ছে আমাদের -5। সেম সাইন হলে তো ইলিপস বলে দিয়েছিলাম। যখন সেম সাইন হচ্ছে না, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস বা প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, এরকম যদি হয়, তখন সেটাকে বলে দিবা হাইপারবোলা বা অতিবৃত্ত। আর যদি দেখো যে তোমার এখানে এক্স স্কোয়ার, এখন এত কথা আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ নিয়ে কাজ করছি, এখন দেখবা যে এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার কোনো একটা নাই, টোটালি নাই, মানে এনি ওয়ান অফ দেম ইজ অ্যাবসেন্ট। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা সেটাকে বলবো প্যারাবোলা। এখন এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার নাই আবার কেমনে হয়? আপনি বলছেন প্রথমে এক্স ওয়াই নাই, আবার এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ওটাকেও নাই করে দিচ্ছেন। হ্যাঁ, এরকমই হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশনটা হয়। এখন এই জিনিসপাতিগুলো তো থিওরিটিক্যাল পড়লাম, একবার রিভাইজ দিয়ে দেখো। এই জিনিসগুলো এখন একটা এমসিকিউর মধ্যে অ্যাপ্লাই করবো। দেখো একটা এমসিকিউর মধ্যে যাই। এই এমসিকিউটা যদি খেয়াল করো, দেখবা দেখো এখানে আমাদের কোনো এক্স ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, এক্স আছে, ওয়াই আছে, আর একটা কনস্ট্যান্ট টার্ম আছে বা ধ্রুবপদ আছে, যেটা হচ্ছে সি দিয়ে এক্সপ্রেস করতাম আমরা। এটা দ্বারা নির্দেশিত কণিক কোনটা কোনটা হবে? এখন আমি বসে বসে ডেল নির্ণয় করবো। ডেল ইকুয়ালস আমরা শিখছি যে হচ্ছে এ বি সি কোনাকুনি, তারপর হচ্ছে বিএফ বা বিগ ফ্যান, তারপর হচ্ছে এখানে বিএফ, তারপর গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার এইচ এইচ। এটা নির্ণয় করে এখন আমরা এখান থেকে এর ভ্যালু দেখতে পাচ্ছি হচ্ছে 16, এখানে 16 বসালাম। বির ভ্যালু হচ্ছে কি -9, সরি এর ভ্যালু হচ্ছে -9, এই ভুল করবে না কিন্তু, দেখো আমি ভুল করে ফেলছি। এক্স স্কোয়ারের সহগ কে বলে না, এখানে শুরুতে কিন্তু ওয়াই স্কোয়ারের সহগটা দিয়ে যাতে তুমি ভুল করো। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমাদের -9, তো এখানে -9 বসাতে হবে, বির জায়গায় বসাতে হবে 16। তারপর এক্স এর সহগ মানে কি 2g, এখন 2g কে 2 দিয়ে ভাগ করলে জি পাবো, তার মানে জির জায়গায় বসাবো 9। 64 কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে কি কত, 32। তো 32 হচ্ছে আমাদের এফ এর ভ্যালু, আর সির ভ্যালু হচ্ছে আমাদের এখানে 199। এইচ যেহেতু নাই তাহলে এইচ এর ভ্যালু 0, এখানে এইচ এর ভ্যালু 0। এত কাহিনী করলাম, দেখলাম যে আমাদের মানে 0 আসলো না, তখন তখন তো আবার আরও অনেক ঝামেলা করতে হবে। এত কিছু কি করবো নাকি শর্টকাট অ্যাপ্লাই করবো? শর্টকাটে আমাদের অ্যাপ্লাই করার জন্য একটা কন্ডিশন ছিল যে এক্স ওয়াই রিলেটেড পদ থাকা যাবে না। দেখতে পাচ্ছি যে কোনো এক্স ওয়াই রিলেটেড পদ নাই, এক্স আছে ওয়াই আছে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে।
এক্স ওয়াই থাকা না মানে হচ্ছে মানে না থাকা মানে হচ্ছে আমাদের জন্য সুবিধা, তখন আমরা শর্টকাট অ্যাপ্লাই করবো। শর্টকাটে কি শিখেছিলাম, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয় তাহলে আমরা বৃত্ত বলে দিতে পারতাম, কিন্তু সমান তো না, একটা 9 একটা মাইনাস 9 একটা 16, বৃত্ত না। পরে শিখেছিলাম যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যদি আমাদের সমান না হোক, সেম সাইনের যদি হয়, সমান চিহ্নের যদি হয়, তাহলে এটা উপবৃত্ত হবে। তার মানে বৃত্ত যেহেতু পাই নাই, বৃত্ত বাদ। এখন উপবৃত্ত কি হয় দেখো তো, একটা প্লাস একটা মাইনাস, না তো উপবৃত্তের জন্য তো দুটো সেম সাইন হওয়া লাগতো, তার মানে উপবৃত্ত হবে না। আচ্ছা, পরাবৃত্তের জন্য শিখেছিলাম যে এক্স স্কোয়ার অথবা ওয়াই স্কোয়ার কোনো একটা থাকবে না। দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটা পরাবৃত্তও হবে না, তার মানে বাকি থাকে অধিবৃত্ত। আমরা এভাবে করবো না, আমরা এটার লজিক দেখতেছি। অধিবৃত্তের জন্য শিখেছিলাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ অসমান হবে এবং যে কোনো একটা একটার একটার উল্টা থাকবে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে +16, এটা হচ্ছে -16, তার মানে অবশ্যই এটা অধিবৃত্ত। কঠিন তো কিছু না। তার মানে আমাদের যে শর্টকাটটা ছিল যে মানে জাস্ট খেয়াল করা, মানে এটা হচ্ছে বেসিক প্রপার্টি দিয়ে সলভ করা, ওইটা দিয়ে সলভ করলে ইজিলি সলভ হয়ে যাচ্ছে। আমাদের এখনো এমসিকিউর মধ্যে যখন আসবে তখন এক্স ওয়াই যখন থাকবে না তখন শুধু শুধু ডেল বের করতে যাবো না, এক্স ওয়াই থাকলে একটু কষ্ট করে ডেল বের করেই করতে হবে। এটা আমাদের হচ্ছে ডিউর একটা কোশ্চেন আমরা সলভ করে ফেলছি। হ্যাঁ, অ্যাডমিশনে এত কঠিন কোশ্চেন আসে না, তো প্যারা খাওয়ার কিছু নেই কনিক নিয়ে, কনিক খুব ইজি একটা চ্যাপ্টার। আরেকটা এমসিকিউ দেখো, এবার এটার মধ্যে খেয়াল করো, এক্স স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার আছে, এক্স আছে, ওয়াই আছে, একটা কনস্ট্যান্ট টার্ম আছে। এখানে তো আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে এক্স ওয়াই রিলেটেড একটা পদ চলে আসছে, তখন আমাদের ডেল বের করে করতে হবে। আচ্ছা, ডেল বের করে করি। ডেল সমান সমান হচ্ছে আমাদের এবিসি, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ 17। তারপর আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বি, কোনাকুনি লিখবো, বিটা হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ আবারও 17। দুটাই সহগ সমান, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান, এক্স ওয়াইটা না থাকলে বৃত্ত বলে দিতে পারতাম, প্যারা নেই। আর সিটা হচ্ছে আমাদের এই যে ধ্রুবপদটা 446, এখানে আমাদের ধ্রুবপদটা বসাই 446। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দাগটা দিলাম, এখানে তো বি, বির পরে বসা হচ্ছে এফ, এফটা কি ছিল ওয়াই এর সহগ 2FY, মানে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ দিলে আমরা এফ পাই। হলো -140কে 2 দিয়ে ভাগ দিলে কি থাকে, -70। তাহলে এখানে বি এফ -70, এখানেও নিচে বি এফ -70 বসালাম। তারপর হচ্ছে এফ এর উপর আবার বসে জি, জি এফ, জি এফ, জিটা কি ছিল এক্স এর সহগ, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে জি, কারণ এক্স এর সাথে থাকে 2G, মানে -104টা এটা হচ্ছে 2Gর ভ্যালু, তো জির ভ্যালু যদি লাগে 2 দিয়ে ভাগ দিব, 104কে 2 দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে -52। তাহলে এখানে থাকবে হচ্ছে -52, এখানেও থাকবে হচ্ছে -52, এখানে থাকবে এইচ, এখানে থাকবে এইচ, এইচ কি, এইচ হচ্ছে এক্স ওয়াই সহগ 2HXY, তার মানে আমাদের এইচ এর সাথেও একটা 2 ছিল, তার মানে এই -2টাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এইচ এর মান পাবো। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের -1, এই -1টা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু, এই -1টা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। এখন একটা সেকেন্ড আমি একটা জিনিস একটু চেক করে নিই কোশ্চেনটার মধ্যে, ততক্ষণে তোমরা কোশ্চেনটা একবার একটু দেখতে থাকো। আচ্ছা, কোশ্চেন ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করবো, আমাদের ম্যাথটাকে বেশি লেংদি করবো না, এখন তোমাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যে এটাকে আমাদের ডেলের মানটা নির্ণয় করা, ডেলের মানটা নির্ণয় করে আমাদের যে এখানে যতগুলো কন্ডিশন ছিল, কন্ডিশনগুলো কি কি ছিল দেখো, কন্ডিশনগুলো ছিল আমাদের হচ্ছে এখানে যে ডেলের মান যেহেতু বের করে করছি, ডেলের মানে কন্ডিশন ছিল হচ্ছে প্রথমে ডেলের মানটা বের করবা, যদি 0 আসে তাহলে বলে দেবে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কি অপশনে ছিল, অপশনে কি স্ট্রেট লাইন ছিল, অপশনে স্ট্রেট লাইন ছিল না, তার মানে তোমার 0 আসবে না খুব সম্ভবত, কারণ 0 যদি আসতো তাহলে স্ট্রেট লাইন অবশ্যই থাকতো। আচ্ছা, তারপর দেখো এখন যেহেতু 0 আসবে না, আমরা বুঝতে পারছি 0 না এসে তোমার ধরো যে ভ্যালুটা আসবে
সেটা তোমার যেহেতু মানে ডেল নির্ণয় করে লাভ নেই। আচ্ছা এখানে একটা জিনিস করা যায়, হ্যাঁ একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে তোমার যেহেতু স্ট্রেট লাইনই নাই, তাহলে তুমি শুধু শুধু ডেল কেন বের করবা? স্ট্রেট লাইন থাকলে না আমরা ডেল বের করে দেখতাম। তার মানে স্ট্রেট লাইন যেহেতু আসতেছে না, তার মানে আমাদের ডেলের মানটা জিরো হবে না। আর জিরো না হলে তো আমাদের ডেলের মান বের করে তো আসলে কোনো লাভ নেই। আমরা জাস্ট এ বি এইচ স্কোয়ার মানে এগুলো এগুলো কম্পেয়ার করে তো করতে পারি, শুধু শুধু আমার ডেলের মানটা বের করার কোনো দরকার নেই। হ্যাঁ, এভাবে একটু বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি যেটা করতেছিলাম যে ডেলের মান বের করে নিতেছিলাম, আমি খেয়াল করি না যেখানে স্ট্রেট লাইনটা ছিল না অপশনে। স্ট্রেট লাইন যেহেতু নাই তাহলে ডেলের মান বের করবো না। তার মানে আমাদের যে অপশনগুলো বাকি থাকে এইচ স্কোয়ার মাইনাস এ বি, তারপর হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি, একটা হচ্ছে এ কমা বি ইকোয়াল টু জিরো কিনা, মানে নট ইকোয়াল টু জিরো কিনা। আচ্ছা এই যে সলভ করে ফেলতে পারতেছি, দেখো এটার মধ্যে আমাদের ডেলের মান বের করার কোনো ওয়ে দরকার নাই, কারণ ডেলের মান জিরো আসবে না। জিরো না আসলে শুধু শুধু ডেলের মানটা বের করা বৃথা। তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের দেখে যে এ কমা বি দুইটাই মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কি সমান কিনা। হ্যাঁ, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, দুইটা হচ্ছে 17। বাট আরেকটা কন্ডিশন ছিল তো, শুধু তো সমান না, দেখ এখানে আরেকটা কন্ডিশন ছিল। কি বলে, এই যে দুইটা সহগ সমান এবং এইচ জিরো হইতে হবে, তাহলে এটাকে বৃত্ত বলতে পারবো। দেখো তো এইচ কি জিরো কিনা। ওই এইচ তো জিরো না, এইচ তো একটু আগে বের করলাম -1, তাহলে বৃত্ত না। তাহলে আর কিসের সাথে মিলে দেখি, যেহেতু বৃত্ত না তার মানে আমাদের এ বি মিলেও লাভ নেই। এখন যেটা করতে হবে এইচ স্কোয়ার মানে সেবি দিয়ে করতে হবে। এইচ কত, এইচ পেয়েছে হচ্ছে -1, তাহলে এইচ স্কোয়ার মানে সেবির মধ্যে বসাই। এইচ স্কোয়ার হচ্ছে আমাদের -1 হোল স্কোয়ার, -1 হোল স্কোয়ার করলে 1ই থাকে, মাইনাস এ বি, এ কত পেয়েছিলাম আমরা 17, ইন্টু বি কত পেয়েছিলাম 17। তাহলে দেখো তো এইচ স্কোয়ার মানে সেবি যদি করি, আমাদের আনসারটা কি নিশ্চয়ই জানি না কত আসবে, বের করার দরকারও নেই। 1 থেকে তুমি এত বড় একটা জিনিস মাইনাস করলে তো আনসার নেগেটিভ আসবে না। আর এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা আনসার যদি নেগেটিভ আসে, কি শিখছিলাম, জিরো থেকে ছোট বা নেগেটিভ যদি আসে তাহলে কি হয়, ইলিপস বা উপবৃত্ত। তাহলে কি আমরা খুব ইজিলি বলে দিতে পারি এটার আনসার হবে হচ্ছে উপবৃত্ত। তার মানে আমি যে প্রথমে ডেল্টা বের করলাম, এই ডেল্টা বের করার কোনো দরকারই ছিল না আসলে, কারণ আমাদের অপশনের মধ্যে তো স্ট্রেট লাইন নাই। তাহলে আমরা ডেল কেন বের করবো? ডেল যদি বের করতে না পারি তাহলে আমরা এ আর বি এর দিকে তাকাবো। এইচ যদি সমান হয়ে যায় এবং যদি এইচ না থাকে তখন এটা বৃত্ত, আর যদি থাকে তখন হচ্ছে আমাদের এইচ স্কোয়ার মানে সেবি বের করে করতে হয়। করে দেখলাম যে আমাদের ওখানে এটা উপবৃত্তের সাথে মিলতেছে। তো আজকের লেকচার আপাতত এতটুকুই। আমরা হচ্ছে এই লেকচারটার মধ্যে কোনিক্সের যত ধরনের জিনিসপাতি আছে, কোনিক্সের ম্যাথস বলো, কোনিক্সের বেসিক ইকুয়েশন থেকে আমরা কিভাবে বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সরলরেখা এগুলো নির্ণয় করতে পারি, সেগুলো সব কিছু শিখলাম। আশা করতেছি আমরা মানে দুটো এমসিকিউ সলভ করছি, দুটো হচ্ছে আমাদের অ্যাডমিশন এক্সাম এমসিকিউ ছিল, একটা ছিল ঢাকা ভার্সিটি, একটা ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটির। তো দেখতেছো যে অ্যাডমিশন এক্সাম এমসিকিউ যদি এত সহজ হয়, এইচএসসি মানে এমসিকিউ তার একটু কম প্যাচ দিবে, খুব স্বাভাবিক। তো আশা করতেছি কোনিক্স নিয়ে আর কোনিক্সের ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকবে না। পরবর্তী লেকচারে আমরা হচ্ছে পরাবৃত্ত, তারপর হচ্ছে উপবৃত্ত, তারপর অধিবৃত্ত আমরা শেষ করে ফেলবো আশা করছি। শুধুমাত্র চ্যাপ্টারটা শেষ হবে এই আশা করে আজকের লেকচার এখানে থাকুক। থ্যাংক ইউ।